আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুরু করতে যাচ্ছি যে ডিজিটাল টেকনোলজি শিখন অভিজ্ঞতা 3। এতে আছে আমাদের বিদ্যালয় পত্রিকা। দেখো, এই শিখন অভিজ্ঞতাটিতে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানাবো। বিদ্যালয় পত্রিকা বানানোর জন্য আমরা কয়েকটি দলে ভাগ হব এবং প্রতিটি দল কিছু বিষয় নির্ধারণ করব। নির্ধারিত বিষয়ে বাসা থেকে একটি প্রতিবেদন শ্রেণীতে লিখে নিয়ে আসব এবং এই প্রতিবেদনটি ভালো করে পর্যালোচনা করে কিছু খেলার মাধ্যমে, কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকাটি বানাবো। এর পাশাপাশি বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা যদি অন্য কারো লেখা, গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করি, তাহলে তার নাম ব্যবহার করে আমাদের বিদ্যালয় পত্রিকাটি বানাবো। আমাদের অবশ্যই উচিত যার যা জিনিস তা ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া, আর অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করা। এটি খুব ভালো একটি কাজ। আমরা কি জানি বিদ্যালয় পত্রিকা কিভাবে তৈরি করতে হয় বা বিদ্যালয় পত্রিকাটি দেখতে কেমন? আমরা না জানলেও কোনো অসুবিধা নেই। বিদ্যালয় পত্রিকা তৈরির সময় শিক্ষক বিদ্যালয় পত্রিকা কিভাবে বানাতে হয় তার নির্দেশনা দিয়ে দেবেন। এবার আগে দেখে নেওয়া যাক একটি বিদ্যালয় পত্রিকা দেখতে কেমন হয়। উপরের ছবিটি খেয়াল করি, এটি একটি বিদ্যালয় পত্রিকার ছবি। এই পত্রিকার ভেতরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা বিভিন্ন গল্প, কবিতা, কাহিনী ও প্রতিবেদন লেখা থাকে। ওকে, এই হচ্ছে একটা বিদ্যালয় পত্রিকা। ওকে, এরকম একটি সুন্দর বিদ্যালয় পত্রিকা তৈরি করতে গেলে শ্রেণী ও বাড়ির কিছু ছোট কাজের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তাহলে আমরা বন্ধুরা মিলে একটি সুন্দর ও নিয়ম নীতি মেনে বিদ্যালয় পত্রিকা তৈরি করতে পারবো। তৈরি হয়ে যাবার পর পত্রিকাটি আমরা সবাই মিলে আমাদের প্রধান শিক্ষক অথবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে উপহার হিসাবে দিতে পারি। পরবর্তী পৃষ্ঠায় দেখো, এখানে দেওয়া আছে যে সেশন 1 খেলাখেলি প্রতিবেদন দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতিটি পৃষ্ঠায় ভালো করে পড়ছি যাতে তোমাদের কোনো লাইন বুঝতে অসুবিধা না হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো বলা আছে যে এই বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। প্রতিবেদনটি আমাদের খাতায় 1 পাতার ভিতরে লিখতে হবে। অবশ্যই 1 পাতার ভিতরে লিখতে হবে। আমাদের সুবিধার জন্য নির্দেশনাটি এখানে দেওয়া হয়েছে, প্রতিবেদন তৈরির নির্দেশিকা, অর্থাৎ কিভাবে প্রতিবেদন লিখব সেজন্যই এই নির্দেশিকা। আমাদের 5 থেকে 8 জনের একটি দল তৈরি করতে হবে। চাইলে উপহার বানানোর সময় যে দল ছিল সেই দলটি আবার একসঙ্গে কাজ করতে পারি। প্রতিটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করব। এই বিষয়ের বা থিমের উপর 1 পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসব। প্রতিবেদনটিতে অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প, ছবি, কবিতা বা তথ্য যুক্ত করব। নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব। প্রতিবেদনটি তৈরি করতে আমরা পরিবার, প্রতিবেশী, শিক্ষক, বড় শিক্ষার্থী, বিভিন্ন ডিজিটাল মাধ্যম, ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে পারি। প্রতিবেদনের একটি নাম অথবা শিরোনাম দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে বলছে যে একটা প্রতিবেদন লেখার জন্য, অর্থাৎ কিভাবে আমরা প্রতিবেদনটি লিখব সেটাই এখন দেখব। প্রতিবেদনের শিরোনাম হবে আমাদের বিদ্যালয়ের আমার প্রথম কম্পিউটার ব্যবহার। আচ্ছা, নাম হচ্ছে জিহাদ সিফাত, 10 মার্চ 2024। এখানে আমাদেরকে তারিখ দিতে হবে। এখানে দেখো, আমি জিহাদ সিফাত এবছর 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। ভর্তির কিছুদিন, এটা হবে কিছুদিন দরিষ্কা দিয়ে দন্তন্য দিন পর নতুন বই পাওয়ায় খুব খুশি। ডিজিটাল প্রযুক্তি নামে একটি বই হাতে পাওয়ায় একটু বেশি আনন্দিত, কারণ অনেক দিনের স্বপ্ন ছিল কবে হাতে কলমে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করব। যেদিন বিষয় শিক্ষক বললেন আগামীকাল তোমাদেরকে প্রথম ক্লাসে হাতে কলমে কম্পিউটার চালানো শেখাবো, সেদিন আনন্দে সারা রাত ঘুমোতে পারি নাই যে কখন স্কুলে যাব। মায়ের সাথে স্কুলে আসলাম। ক্লাসে গিয়ে দেখি আমার মতো সবাই খুব খুশি। একটু পরে স্যার আমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে গেলেন। ল্যাবে প্রবেশ করার পূর্বে নির্ধারিত অ্যাপ্রন পরিধান করে এবং জুতা খুলে ল্যাবে প্রবেশ করলাম। স্যার প্রথমে বললেন, তোমরা কি জানো আজকের এই কম্পিউটার আবিষ্কারের পেছনে কার অবদান সবচেয়ে বেশি এবং তিনি কে? পরে জানতে পারলাম তিনি হলেন চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। তার হাত ধরে আজকের এই আধুনিক কম্পিউটার। এরপর স্যার কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড ইত্যাদি বিষয় পরিচয় করিয়ে দিলেন।
স্যার ল্যাবের সবগুলো কম্পিউটার আমাদের সবাইকে দিয়ে অন অফ করালেন। আমি নিজেও একটি কম্পিউটার অন অফ করেছিলাম। এভাবে আমি প্রতিদিন ল্যাবে গিয়ে কম্পিউটার সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি। এটি একটি চমৎকার প্রয়োজনীয় প্রযুক্তি, তাই আমাদের সকলেই কম্পিউটারের সঠিক ব্যবহার সম্পর্কে জানা উচিত। এই হচ্ছে আমাদের প্রতিবেদন। পৃষ্ঠা নম্বর 25-এ আছে, আমরা নিশ্চয় শিক্ষকের নির্দেশনা মেনে প্রতিবেদনটি খাতায় লিখেছি। আমাদের মনে রাখা প্রয়োজন, বিদ্যালয় পত্রিকা তৈরি না হয়ে যাওয়া পর্যন্ত লিখিত প্রতিবেদনটি আমাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে সব সময়। আমাদের তৈরি প্রতিবেদনের শিরোনামটি নিচের চকে লিখি। ওকে, আমরা প্রতিবেদনে শিরোনামটি এখানে লিখব। ওকে, এখন দেখো এখানে বলা আছে বাজার খেলা। এবার শ্রেণীতে একটি মজার খেলা হবে। শ্রেণীতে কি খেলা হবে শিক্ষকের কাছ থেকে আমরা জেনে নিতে পারি। খেলাটি আমাদের সবাই মিলে খেলতে হবে। খেলাটি খেলার সময় একে অপরের প্রতি সম্মান রেখে শৃঙ্খলা বজায় রেখে আমাদের খেলতে হবে। শ্রেণীতে খেলা চলাকালে আমরা যাদের প্রতিবেদনটি দেখেছি তাদের মধ্যে কয়েকজনের নাম ও কিছু প্রশ্ন দিয়ে তাদের প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি। নিচের গড়ে প্রশ্নগুলোর উত্তর ঠিক চিহ্ন দেওয়ার মাধ্যমে আমরা সহপাঠীর প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি। যে সহপাঠীর প্রতিবেদন আমরা মূল্যায়ন করলাম নিচের গুণ করে সে সহপাঠীর একটি ছবি লাগাতে পারি এবং সহপাঠীর ছবি আঁকতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা এখানে সহপাঠীর একটা ছবি লাগিয়ে দিব। তো এখানে বলা আছে প্রতিবেদনটিতে সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে? আমরা দিব হ্যাঁ, ব্যবহার করেছে। অন্য কারো লেখা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? হ্যাঁ, ব্যবহার করেছে। অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? আমরা দিব কি হ্যাঁ, ব্যবহার করেছে। অন্য কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠী কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে? আমরা দেব কি হ্যাঁ, ব্যবহার করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি পৃষ্ঠা নম্বর 26-এ। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি গুরুত্বপূর্ণ হিসেব চিহ্নিত করেছে। শিক্ষক যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে তার নিচের ছকে লেখো। অর্থাৎ আমাদেরকে এখানে একটা ছক আছে, সেই ছকটি চলো পূরণ করে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা নিম্নরূপ। যিনি প্রতিবেদনটি তৈরি করেছেন তার নাম দেওয়া আছে কি না। তারপর হচ্ছে প্রতিবেদন অন্যের কোনো তথ্য ব্যবহার করা থাকলে সেটির উৎস উল্লেখ করা আছে কিনা। অর্থাৎ সেই দুটা বিষয়কে শিক্ষক খুব গুরুত্ব সহকারে দেখেছেন। ওকে, তারপরে দেখো পরের সেশনে প্রস্তুতির জন্য প্রস্তুতিমূলক কাজ। ওকে, এবার পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ হিসাবে শিক্ষক কেন অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বললেন তা বের করতে হবে। আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা ওপরের শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা নিয়ে এর কারণ খুঁজে বের করতে পারি। নিচের বক্সে আমাদের খুঁজে বের করা কারণগুলো লিখতে পারি। দেখো এখানে একটা বক্স দেওয়া আছে, আমার মতে চিহ্নিত করা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটাই আমরা এই 26 পৃষ্ঠার এই চকটি পূরণ করব। দেখো পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ অর্থাৎ 26 পৃষ্ঠার দ্বিতীয় খালি জায়গাটা আমরা এখন পূরণ করব। আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে সৃজনশীলতায় অন্যের লেখা চুরি করা মহা অন্যায়। দ্বিতীয় হচ্ছে নিজের সৃজনশীলতার বিকাশ ব্যাহত হয়। তৃতীয় হচ্ছে লেখক লেখার আগ্রহ হারিয়ে ফেলেন। তারপরে হচ্ছে আর্থিকভাবে লোকসানের শিকার হতে হয়। তারপর হচ্ছে জ্ঞানের জগতে নতুন কিছু সংযোজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 26 পৃষ্ঠার চকটি পূরণ করেছি। এখন দেখো সেশন 2 হচ্ছে অন্যের সম্পদ সম্পর্কে জানি আর কি হই সচেতন থাকি। এখানে দেখো এখানে গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তা সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা ছবি তথ্য ব্যবহার করতে চাইলে তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া, কিন্তু এটি আমাদের বিদ্যালয় পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে। এই সেশনে আমরা যে বাড়ির কাজটি করেছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকে উত্তর শুনতে চাইবেন। অর্থাৎ কেন কারো
তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে সম্পর্কে কিছু কারণ জানতে চাইবেন। আমাদের সহপাঠীরা যে কারণগুলো বলছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিচের ঘরে লিখতে পারি। এখন আমরা 27 পৃষ্ঠার সহপাঠীদের বলা উত্তর সেই চকটি পূরণ করব। শিক্ষার্থীরা দেখো, সেশন 2-এ অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। সহপাঠীদের বলা উত্তর হচ্ছে, লেখক উৎসাহিত হয়, লেখক সত্য ঠিক থাকে, তথ্যের নিশ্চয়তা, প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এবার চলো নিচের অংশটি পড়ে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আমি তোমাদের জন্য প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত যত্ন সহকারে পড়ার চেষ্টা করছি, এবং তোমাদের নাম এবং তোমাদের কমেন্টসটা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, এবার চলো নিচের অংশটুকু পড়ে নেই। সহজ ভাষায় বলতে গেলে, যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে বলে বুদ্ধিবৃত্তিক সম্পদ। যেমন কারো লেখা কোনো গল্প, কারো আঁকা কোনো ছবি, কারো তৈরি করা কোনো মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন ইত্যাদি। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো সম্পদ বলতে টাকা পয়সা, জায়গা জমি, আসবাবপত্র ইত্যাদি বুঝি। তাহলে একটি গল্প, কবিতা বা ছবি কিভাবে সম্পদ হয়? কারণ এগুলো একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান তার বুদ্ধি বা চিন্তা ব্যবহার করে তৈরি করেছে, এবং এটি বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। এখানে দুটি ধারণা আমাদের জানা প্রয়োজন। একটা হচ্ছে কপিরাইট, আর একটা হচ্ছে কি প্যাটেন্ট। দেখো, কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো ওই বিষয়টি বা বস্তুটি কপি করার অধিকার নেই। যেমন একজন লেখক কোনো গল্প লিখলেন, তিনি গল্পের কপিরাইট নিলেন, মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবেন না। আর প্যাটেন্ট হলো যিনি তৈরি করেছেন অন্যরাও এটি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে। যেমন একজন বিজ্ঞানী একটি ফর্মুলা বানালেন যা ব্যবহার করে মশা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। এই ফর্মুলা তিনি ছাড়া অন্য কেউ বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নাম উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 28। এখানে দেখো, এখন আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। ধরি আমাদের মনে একটি মজার গল্পের ধারণা এলো, কিন্তু এটি এখনো বুদ্ধিবৃত্তিক সম্পদে পরিণত হয়নি। একটি ভাবনা বুদ্ধিবৃত্তিক সম্পদে পরিণত হয় যখন সেটি প্রকাশিত হয়। প্রকাশিত না হলে সেটি সমাজের অন্য কেউ ব্যবহার করতে পারে না, কাজে সেটি সমাজ বা অর্থনীতিতে কোনো মূল্য যোগ করতে পারে না। তাই বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, তখন সেটি হয় কি বুদ্ধিবৃত্তিক সম্পদ। চলো আমরা কিছু অনুশীলনী করি। আমরা কোনটিকে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ বলবো আর কোনটিকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলবো না তার অনুশীলন করা যাক। নিচে কিছু ছবি দেওয়া আছে, ছবির পাশে কিছু অনুমান দেওয়া আছে। আমাদের ছবি দেখে অনুমান পড়ে পাশের কলামে উত্তর দিতে হবে। এর জন্য আমরা সহপাঠীর সঙ্গে 2 মিনিট ছবি নিয়ে আলোচনা করি, তারপর কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 28 পৃষ্ঠা অনুশীলনীটা দেখো। এখানে একটা মোনালিসা ছবি দেওয়া আছে। এই ছবিটির নাম হচ্ছে মোনালিসা। ছবি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। ছবিটির একটি কপি ব্যবহার করেছেন রহিম সাহেব। এখানে ছবিটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? এটার উত্তর হবে এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং লিওনার্দো দা ভিঞ্চির বুদ্ধিবৃত্তিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। এখানে দেখো, আমার বন্ধু রাশেদ। বইয়ের নাম হচ্ছে আমার বন্ধু রাশেদ। বইটি পড়েছেন আব্দুর রহমান। বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। এই বইটি তার বুদ্ধিবৃত্তিক সম্পদ। আর ছবিটি প্রচ্ছদ কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? এখানে আমাদেরকে 2টা প্রশ্ন করেছে। এই ছবিটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ আর ছবিটি প্রচ্ছদ কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? 28 পৃষ্ঠার আমরা এটা দেখো। 28 পৃষ্ঠার এই ছবিটির উত্তর হবে, দেখো, বইটি মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিবৃত্তিক সম্পদ আর বইটি প্রচ্ছদ বুদ্ধিবৃত্তিক কি সম্পদ। ওকে, তার মানে 2টাই হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ। মোবাইলের ছবি দেওয়া আছে, বলা আছে মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে একটি কোম্পানি। ফোনটি বিক্রি করে
আলম মোবাইল ফোন স্টোর। ওকে, এটা সে এই দোকান থেকে বিক্রি করে। এখন বলা আছে এই মোবাইল ফোনটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? ওকে, আমরা এটা দেখব। তার পাশাপাশি দেখো এখানে কিছু ধানের কি ছবি দেওয়া আছে। ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান। এই জমির মালিক সুব্রত বড়ুয়া। এই ফসলি জমিটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? ওকে, আমরা এটাও দেখব। চলো 29 পৃষ্ঠা আমরা দেখে নেই। দেখো এখানে আছে মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে একটি কোম্পানি। ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর। এই মোবাইল ফোনটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? এটার উত্তর হবে এই মোবাইল ফোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। ওকে, তারপরে দেখো এখানে আছে যে ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান। এই জমির মালিক সুব্রত বড়ুয়া। এই ফসলি জমিটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? এটার উত্তর হবে এই ফসলি জমিটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। জমিতে ফসল ফলানো, এখানে ফসল কৃষকের বুদ্ধিবৃত্তিক সম্পদ।